পুষ্পা দ্য রাইজ অর্থাৎ পুষ্পা 1-এ আমরা পুষ্পা রাজ সম্পর্কে জানতে পারি, যে কারো সামনে ঝোঁকে না, আর সে নিজের বুদ্ধিমত্তা আর সাহসের কারণে নিজের একটা আলাদা সাম্রাজ্যই তৈরি করে ফেলেছিল। কিন্তু তার এই পথ এতটাও সহজ ছিল না, কারণ পুষ্পা ছিল অবৈধ সন্তান, আর তার বাবা তাকে আর তার মাকে কখনোই স্বীকার করেনি, যে জন্য পুষ্পার ছোটবেলাটা অনেক কষ্টেই কেটেছে। সে যখন কিছুটা বড় হয় তখন একজন শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করে, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশচুম্বী। তাই সে ওই কাজ ছেড়ে সীসাশিলাম নামের এক জঙ্গলে কাজ করতে চলে যায়। সেখানেই সে কন্ডা রেড্ডি নামক এক লাল চন্দন কাঠের স্মাগলারের হয়ে কাজ করত। চন্দন গাছ কাটা ছিল একেবারেই অবৈধ, তাই তারা এই কাজটা সবসময় লুকিয়ে লুকিয়েই করত। অনেক সময় তো পুলিশও রেড দিত। পুলিশরা আসলেই শ্রমিকরা কোনো মতে কাঠগুলো রেখে সেখান থেকে পালাতো, কিন্তু পুষ্পা তো ছিল অনেক বুদ্ধিমান, তাই তার বুদ্ধির জোরে তারা সেই সব কাঠ লুকিয়ে ফেলতে সক্ষম হয়, যা পুলিশও খুঁজে পায় না। আর এভাবেই সে অনেকবার এই কাজ করাতে একসময় কন্ডা রেড্ডি এবং তার ভাইদের নজরে পড়ে যায়। আর এরপর থেকেই দেখা যায় এই শ্রমিকের কাজ ছেড়ে পুষ্পা তাদের সাথে কাজ করা শুরু করে। এভাবে কাজ করতে করতে পুষ্পার সিন্ডিকেট লিডার মঙ্গল শ্রীনুর সাথে হঠাৎই শত্রুতা সৃষ্টি হয়, কারণ শ্রীনু তাদের থেকে কম টাকায় কাঠ কিনে চেন্নাই গিয়ে বেশি দামে বিক্রি করত। আর পুষ্পা যখন সেই কথা জানতে পারে তখন মঙ্গল শ্রীনুর সাথে আর কাজ করে না, আর তারা মঙ্গল শ্রীনুকে কাঠ বিক্রি না করায় মঙ্গল শ্রীনুর তো লোকসান হয়। আর এরপরই তাদের মধ্যে ঘোর শত্রুতার সৃষ্টি হয়। এরই মধ্যে জলি রেড্ডি পুষ্পার পছন্দের মেয়ে শ্রীভাল্লির সাথে খারাপ আচরণ করে, আর এ কারণেই পুষ্পা জলি রেড্ডিকে মেরে একেবারে পঙ্গু করে দেয়, যে জন্য কন্ডা রেড্ডি পুষ্পার উপর আক্রমণ করে, এবং তখনই মঙ্গল শ্রীনুর লোকেরাও এসে তাদের উপর আক্রমণ চালায়। আর এই লড়াইয়ের মধ্যেই কন্ডা রেড্ডি মারা যায়, তবে পুষ্পা একাই সবাইকে মেরে হারিয়ে দেয়। আর কন্ডা মারা যাওয়াতে পুষ্পাই চন্দন কাঠের বিজনেসে বসে যায় এবং সে অনেক টাকাও রোজগার করে। একবার তাদের থানায় এসপি ভানওয়ার ট্রান্সফার হয়ে আসে, আর ভানওয়ারের কথাবার্তা পুষ্পার একেবারেই পছন্দ হয় না, তাই সে ভানওয়ারকে একবার অনেক অপমানও করে, যে জন্য ভানওয়ার পুষ্পার উপর প্রতিশোধ নিতে চায়। ভানওয়ার, মঙ্গল শ্রীনু এবং জলি রেড্ডি এরা সবাই চলে যায় পুষ্পার বিরুদ্ধে। এরা সবাই তার উপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে, যা আমরা এখন পুষ্পা 2তেই দেখতে পারবো। শুরু হয় পুষ্পা দ্য রুলের কাহিনী। তো এর শুরুতেই আমাদের জাপানের একটা বন্দর দেখানো হয়, যেখানে কিছু কন্টেইনার রাখা ছিল, কিন্তু ওজন অনেক বেশি হওয়াতে একটা কন্টেইনার পড়ে সেখান থেকে একজন লোক বের হয়ে আসে, যে আর কেউ নয়, আমাদের পুষ্পা। আর সেই কন্টেইনারেই ছিল লাল চন্দন। তো সেই কন্টেইনারগুলোর মালিক গ্যাংস্টারকে খবর দিলে সে সেখানে চলে আসে এবং পুষ্পাকে চেন দিয়ে উপরেই লটকে রাখে। তারা বুঝতে পারছিল না পুষ্পা কোন জায়গা থেকে এসেছে, তাই একজন ইন্ডিয়ান লোককে ধরে এনে পুষ্পার কথা জিজ্ঞেস করে। তখন লোকটি পুষ্পাকে তার নাম জিজ্ঞেস করে এবং সে কোথা থেকে এসেছে সেটাও জিজ্ঞেস করে, কিন্তু পুষ্পা একদম চুপ করে থাকলে লোকটি বলে তার অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে সে ভারতের তেলেগু থেকে এসেছে। তো এরপরই জাপানিজ ওই গ্যাংস্টার পুষ্পাকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই পুষ্পা নিচে নেমে আসে এবং একে একে তাদের সবাইকে মারতে থাকে। নিজের লোকদের এভাবে মরতে দেখে ওই গ্যাংস্টারও যায়, কিন্তু পুষ্পা তো তাকেও মেরে হারিয়ে দেয়, কারণ তারা তাদের থেকে ন্যায্য মূল্য দিয়ে কাঠ কিনছে না। মাল পেয়ে টাকা দেওয়ার সময় গড়িমসি করে তারা, আর এই জন্যই পুষ্পা নিজে এসে তাদেরকে মেরে হুমকি দিয়ে যায়। তখনই সেই গ্যাংস্টারদের প্রধান কুরিসও সেখানে আসে, আর পুষ্পার দিকে এলোপাথারি গুলি ছুটতে লাগে। তখনই একটা গুলি তার হাতে লাগলে সে সাথে সাথে পানিতে পড়ে যায়, আর তখনই সে একটা ভিশন দেখতে পায়। সে যখন খুব ছোট ছিল তখন কেউ তাকে খেলায় রাখতো না, আর একদিন কিছু বাচ্চা খেলার সময় তাদের বল মাটিতে পড়ে যায়। তখনই তারা পুষ্পাকে পানিতে নামতে বলে। পুষ্পা বলে সে সাঁতার পারে না, কিন্তু তখন একটা বাচ্চা বলে সে যদি তার বাপের ছেলে হয়ে থাকে তাহলে যেন পানিতে নেমে বলটি নিয়ে আসে। এই কথা শুনেই পুষ্পা পানিতে নেমে বল পর্যন্ত তো যায়, কিন্তু সাঁতার না পারা পুষ্পা পানিতেই ডুবে যেতে থাকে। সেই ভিশন দেখেই পুষ্পা লাফ দিয়ে উঠে বসে আর দেখতে পায় সে তার বাড়িতে আছে। তখনই তার স্ত্রী শ্রীভাল্লি তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। পুষ্পা জানায় হ্যাঁ সে ঠিক আছে। এরপরই আমাদের অফিসার ভানওয়ারকে দেখানো হয়, যে পুষ্পার হয়ে কাজ করা লোকেদের সাথে মিশে জঙ্গলে যায়। সেখানেই শ্রী নামের একটি ছেলেও ছিল, যার সেদিন বিয়ে থাকলেও সে পুষ্পার হয়ে কাজ করাকেই বেশি প্রায়োরিটি দেয়। তখন শ্রী ভানওয়ারকে জিজ্ঞেস করে সে কি এখানে নতুন এসেছে। ভানওয়ার জানায় হ্যাঁ
তখন শ্রী বলে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই, পুলিশ আসবে না, কারণ পুষ্পা পুলিশকে তার পকেটে রাখে। এরপর সে আরো বলতে থাকে যেভাবে সে অফিসার ভানওয়ারের দুরবস্থা করেছিল তারপর থেকে তাকে তো দেখাই যায় না। তখন শ্রমিকরা ভানওয়ারের সামনেই ভানওয়ারকে নিয়ে হাসতে থাকে। ভানওয়ারও তখন চুপচাপ তাদের সাথে হাসতে শুরু করে। এরপরই কাজ করতে করতে সুযোগ বুঝে সে পুষ্পার শ্রমিকদেরকে গ্রেফতার করে নেয়, আর সে তাদের উপর অনেক নির্যাতনও চালায়। এদিকে শ্রীবাল্লি একটি মন্দিরে যায় পুষ্পার জন্য পুজো দিতে। তখনই পুরোহিত তাকে পুষ্পার গোত্রের নাম বলতে বলে। এটা শুনে তো শ্রীবাল্লি চুপ করে থাকে, কারণ পুষ্পাকে তার বাবা কখনো মেনে নেয়নি, আর সে মন্দিরে পুষ্পার সৎ ভাই মহানু উপস্থিত ছিল। তাই সে শ্রীবাল্লিকে খোঁচা মেরে কথা বলতে থাকে। তখনই শ্রীবাল্লি পুরোহিতকে বলে তার স্বামী পুষ্পাকে ঈশ্বর বানিয়েছে, আর এটাই তার পরিচয়। এই বলে সে পুষ্পার গোত্রের নাম বললে পুরোহিত পুজো দিয়ে দেয়। অন্যদিকে পুষ্পা যখন তার শ্রমিকদের গ্রেফতারের কথা জানতে পারে তখনই সে থানায় চলে যায়, আর থানায় গিয়ে বলে সে শ্রীকে নিয়ে যেতে এসেছে, কারণ সেদিন তো শ্রীর বিয়ে ছিল। পুষ্পা দেখে তার গায়ে আঘাতের চিহ্ন, তাই সে খুবই রেগে যায় আর সব শ্রমিককে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। সেই সময় থানায় থাকা অফিসাররা বলে সে এইসব কয়েদিদের নিয়ে চলে গেলে তাদের চাকরি চলে যাবে। এই কথা শুনেই পুষ্পা সব অফিসারদেরকে তাদের রিটায়ারমেন্টের আগে তারা যত টাকা রোজগার করত সব দিয়ে দেয়, অর্থাৎ এখন থেকে আর তাদের কাজ করতে হবে না। বুঝুন তাহলে সেই খেটে খাওয়া পুষ্পা এখন কত টাকার মালিক, আর তার পাওয়ার যে কত সেটা তার বলে বোঝাতে হবে না। পুষ্পা তার লোকেদের নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে ভানওয়ার আসে, যে দেখে একজন অফিসারই শুধু থানায় আছে, যে তাদেরকে থানার চাবি দিয়ে পুষ্পার দেয়া টাকা নিয়ে চলে যায়। আর ভানওয়ার যখন এই কথা জানতে পারে সে তো প্রচন্ড রেগে যায়। সাব ইন্সপেক্টর কুরুপ্পা বলে তারা আরো আগে আসলে খুব ভালো হতো। ভানওয়ার তো রেগে থাকে, কারণ এবারও পুষ্পা জিতে গেছে, তাই সে দাবার গুটিকে আরো ভালো করে সাজানোর পরিকল্পনা করতে থাকে। এদিকে পুষ্পা শ্রীকে নিয়ে সোজা বিয়ের মণ্ডপে যায় এবং তার বিয়েও হয়ে যায়। পরদিনে পুষ্পা তৈরি হয়ে সিএম নারা সিং এর সাথে দেখা করতে চলে যায়, কারণ শ্রীবাল্লির ইচ্ছে সে পুষ্পা আর সিএম এর একটা ছবি বাড়িতে ঝুলিয়ে রাখবে এবং সবাইকে বলবে তার স্বামীর সিএম এর সাথে উঠা বসা আছে। তো এখানেই আমরা বুঝতে পারি বাইরে পুষ্পার রুল চললেও বাড়িতে তার স্ত্রীর রুলই চলে। তো শ্রীবাল্লি তাকে যা বলে সে সব কিছুই করে, আর শ্রীবাল্লির এই আবদারটাও সে পূরণ করার জন্য এমপি সিদাপ্পার সাথে সিএম এর অফিসে চলে যায়, যেখানে সে সিএম এর সাথে ছবি তুলতে গেলে সিএম তুলতে চায় না, কারণ পুষ্পার সাথে ছবি তুললে তার ক্যারিয়ারে হুমকি আসতে পারে, যে জন্য পুষ্পা খুবই বিরক্ত হয়। তখন সিএম ক্যামেরাম্যানকেও বকা দেয়, কারণ তার ক্যামেরাতে ছবি তোলার সময় শব্দ হতো এবং সিএম এর মতে তার স্ত্রী তাকে এই ক্যামেরাম্যান সম্পর্কে বলেছিল, আর তার মতে স্ত্রীরা যা বলবে তা শুনতে নেই, কারণ তারা কিছুই জানে না। যে কথা শুনে পুষ্পা কিচ্ছু বলে না, চুপচাপ ড্রয়িং রুমে বসে চা খায়। এদিকে সিদাপ্পার সিএম এর সাথে মিটিং শেষ হলে সে বাইরে এসে দেখে পুষ্পা চা খাচ্ছে। সে তো ভয়ে ছিল যদি পুষ্পা রেগে কিছু একটা করে ফেলে, কিন্তু পুষ্পা তাকে বলে সে কেন সিএম হওয়ার জন্য দাঁড়াচ্ছে না। তখন সিদাপ্পা বলে এর জন্য 100 কোটির মতো টাকা লাগবে, যা তার কাছে নেই। তখন পুষ্পা বলে সে তাকে টাকা দিবে, কিন্তু এরপরও তাকে সিএম হতে হবে। সিএম তার সাথে ছবি তোলেনি, এতে সে রাগ করেনি, কিন্তু সে নিজের স্ত্রীর মতামতকে সম্মান করেনি, তাই সে তার থেকে তার পদ কেড়ে নিবে। এই বলেই সে সিএম এর জন্য নিয়ে আসা চাদরটি সিদাপ্পাকে পরিয়ে দেয় এবং নিজেদের ছবি তুলে নেয়, কারণ কিছুদিন পর সে সিএম হলে তাদের ছবি পুষ্পা তার বাড়িতে টাঙাবে। এরপরই সিদাপ্পা দিল্লির সেন্ট্রাল মিনিস্টারের কাছে যায়, যাকে পুষ্পাই সেখানে পাঠিয়েছিল তাকে সিএম এর পদে নির্বাচন করতে দেওয়ার জন্য। তো সেন্ট্রাল মিনিস্টার বলে এর জন্য তো অনেক টাকা প্রয়োজন। তখনই সিদাপ্পা তাকে টাকা নিয়ে ভাবতে বারণ করে। সেন্ট্রাল মিনিস্টার বলে সে ভালো করেই বুঝতে পারছে এর পেছনে সে নয়, অন্য কেউ আছে। আর তখনই আমাদের পুষ্পাকে দেখানো হয় যে সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের কাছে যায় এবং তাকে একটা সোফা ভর্তি করে টাকা দেয়, যাতে সে সিদাপ্পার হয়ে কাজ করে। তাছাড়া সে সেন্ট্রাল মিনিস্টারকে কল করে তাকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে বারণ করে এবং তাকেও একটি সোফা উপহার পাঠায়, যেখানে 10 কোটি টাকা ছিল। আর এই জন্যই সেন্ট্রাল মিনিস্টার সিদাপ্পাকে সিএম এর পদে নির্বাচন করার অনুমতি দিয়ে দেয়। তো সিদাপ্পা বাড়ি ফেরার সময় পুষ্পাকে কল করে আর বলে সে এখনই যে এত টাকা খরচ করে ফেলছে, পরবর্তীতে তো তাদের আরো অনেক টাকা লাগবে।
তাই তাদের একটু বুঝে শুনে টাকা ব্যয় করতে হবে। কিন্তু পুষ্পা বলে তাকে এ নিয়ে ভাবতে হবে না, কারণ সে এখন আর শুধু মুরুগানকে কাঠ বিক্রি করে না, সে বিদেশেও তার বিজনেস করে, যেখানে সে 250 কোটি টাকা বিক্রি করতে পারে। এরপরই আমাদের পুষ্পা আর তার বন্ধু কেশবকে দেখানো হয়। তারা দুজনই মালদ্বীপে হামিদ নামের একজন লোকের সাথে ডিল করতে যায়। পুষ্পা বলে সে যাদের থেকে মাল কেনে পুষ্পা একাই তাদেরকে মাল সাপ্লাই দেয়। হামিদ তার কথা পরীক্ষা করার জন্য মুরুগানকে কল করে আর বলে তার পরশুদিনের মধ্যে 10 টন চন্দন কাঠ লাগবে, সে কি তা দিতে পারবে? মুরুগান তখন তাকে অপেক্ষা করতে বলে আর পুষ্পাকে কল করে। এরপর হামিদ আরো কিছু কিছু ডিলারকে কল করলে তারা সবাই পুষ্পাকে কল করে। হামিদ বুঝতে পারে সে ঠিক লোকের সাথেই বিজনেস করতে এসেছে, তাই তারা দুজন দামাদামি করে ডিল ফাইনাল করে ফেলে। তখনই পুষ্পা সিন্ডিকেট ওয়ার্কারদের কল করে বলে তার কাঠ লাগবে আর খুব শীঘ্রই লাগবে, যার কথায় সিন্ডিকেটরা অন্যান্য জায়গা থেকে এক্সট্রা শ্রমিকদের নিয়ে জঙ্গলে পাঠায় গাছ কাটতে। গাছ কাটা শেষে সিন্ডিকেট মেম্বাররা পুষ্পার সাথে দেখা করতে আসে, কারণ তারা কাঠগুলোকে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করবে সেটা নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ সব জায়গাতে তো পুলিশের চেকপোস্ট বসে। তখনই পুষ্পা তাদেরকে এই নিয়ে চিন্তা করতে বারণ করে। এরপরই দেখা যায় শ্রীবাল্লি পুষ্পার কাছে আসে তরকারিতে নুন হয়েছে কিনা সেটা দেখার জন্য। পুষ্পা বলে এই রান্না কে করেছে এত নুন দিয়ে? যেই কথা শুনেই তো শ্রীবাল্লি রেগে যায়, কারণ সেই তো এই রান্নাটা করেছিল। পুষ্পা তখন বুঝতে পারে সে আগুনে ঘি ঢেলে দিয়েছে, তাই সে সিন্ডিকেটের পার্টনারদের রেখে স্ত্রীর রাগ ভাঙাতে যায়। এ কারণে তো সবাই হাসতে থাকে, কারণ বাইরে পুষ্পা রাজ করলেও সে ঘরে একজন সাধারণ স্বামী। ঘরে তার রুল চলে না, এখানে শুধু তার স্ত্রীর রুলই চলে। তো দেখা যায় পুষ্পা শ্রীবাল্লির কাছে যায় আর তার রাগ ভাঙানোর চেষ্টা করে এবং তাকে নতুন গয়নাও কিনে দেওয়ার কথা বলে, কিন্তু শ্রীবাল্লি তো এতে রাজি হয় না, কারণ সে এসব চায় না, সে তো পুষ্পার থেকে ভালোবাসা চায়। তো তাদের এসব খুনসুটি দেখে বোঝাই যায় তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে। তো এরপরই দেখা যায় রাতের বেলা ভানবার একটা মেয়ের সাথে সময় কাটাতে থাকে। তখনই সেখানে মঙ্গল শ্রীনুর স্ত্রী দীক্ষা চলে আসে, যে তাকে মেয়েদের সাথে সময় না কাটিয়ে কাজের কাজ কিছু করতে বলে, কারণ পুষ্পা তার ভাইকে খুন করেছে আর তার জন্য মঙ্গল শ্রীনুকে সিন্ডিকেট লিডারের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। আর পুষ্পা তাদের চোখের সামনে দিয়ে শত কোটি টাকার কাঠ বিক্রি করে যাচ্ছে আর তারা বসে বসে আঙুল চুষছে। তাই সে এবার ভানভারকে একজন সিন্ডিকেট মেম্বারের ডেলিভারি দেওয়ার সময় ও ঠিকানা দিয়ে দেয়, যেটা শুনেই ভানভার রাতের বেলায় সে রাস্তায় চলে যায় আর চেকপোস্ট বসায়। এরপরে সিন্ডিকেট মেম্বার বাচ্চা রেডি যখন সেদিক দিয়ে তার মাল পাঠাচ্ছিল, তখনই ভানভার সেই মালগুলো বাজেয়াপ্ত করে। এরপরই ট্রাকে আগুন দেওয়ার কথা বলে বাচ্চা রেড্ডিকে সেখানে ডাকে। বাচ্চা সেখানে আসার পরই ভানভারকে বলে সে তার ট্রাক আটকিয়েছে কেন, এই সব মাল পুষ্পার কাছে যাচ্ছে, আর সে যদি তার মাল ডেলিভারি হতে না দেয় তাহলে পুষ্পা কিন্তু আগেরবার তাকে যেমন উলঙ্গ করেছিল এবারও তাই করবে। যেই কথা শুনে ভানভার তো রেগে ট্রাকের মধ্যে আগুনই ধরিয়ে দেয় আর বাচ্চা রেড্ডির কোটি টাকার মাল পুড়ে ছাই হয়ে যায়। তখন ভানভার তার উপর এতটাই রেগেছিল যে সে তাকে মারতে থাকে আর তাকে ভয় পেতে বলে, কিন্তু বাচ্চা রেড্ডি তো পুষ্পার সাথেই কাজ করে, তাই সে তাকে ভয় পায় না, যে জন্য ভানভার রেগে বাচ্চা রেড্ডিকে ব্রিজের উপর থেকেই নিচে ফেলে দিয়ে হত্যা করে। তখন সাব ইন্সপেক্টর কুরুপ্পা বলে সে তাকে হত্যা কেন করেছে, তারা তাকে ভয় দেখাবে বলে ঠিক করেছিল, মারার তো কথা ছিল না। তখনই ভানভার বলে সে এমনই, আর এটাই তার ভয় দেখানোর স্টাইল, আর আজ বাচ্চা রেড্ডির মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে যাবে, সবাই এরপর থেকে তাকে ভয় পাবে। এরপরই দেখা যায় বাচ্চা রেড্ডির মৃত্যুর পর শেষ কার্য করার জন্য পুষ্পা ছাড়া বাকি সিন্ডিকেট মেম্বাররা আসে, আর বাচ্চা রেড্ডি মরে যাওয়াতে তারা তো বেশ ভয়ই পাচ্ছিল, কারণ একেই তো তাদের মালপত্র পুড়িয়ে দেয়া হচ্ছে এবং তাদের জীবনেরও হুমকি রয়ে গেছে। তখনই সিডাপ্পা সেখানে আসে, তারা সবাই তখন সিডাপ্পাকে বলে আজ বাচ্চা রেড্ডি মারা গেছে, কাল তো দেখা যাবে তাদের মধ্যে আর একজন মারা যাবে। বাচ্চা রেড্ডিকে মেরে তাদেরকে এই ওয়ার্নিংই দেয়া হয়েছে, আর এই সবকিছুই হয়েছে শুধুমাত্র পুষ্পার জন্য, কারণ তার যদি ভানভারের সাথে শত্রুতা না থাকতো তাহলে আজ তাদের এই দিন দেখতে হতো না। আর এখন যারা যারা পুষ্পার কাছে মাল পাঠাতে যাবে ভানভার তাকেই মেরে ফেলবে। তখনই একজন লোক বলে পুষ্পাকে সিন্ডিকেট লিডারের পদ থেকে সরিয়ে মঙ্গল শ্রীনুকে আবারও দায়িত্ব দেয়া হোক, কারণ সে ভানভারের সাথে মিলে চলতে পারবে, যে জন্য তাদের বিজনেস আর জীবন দুটোই ঝুঁকিহীন হবে। সিডাপ্পা তখন শুধু তাদের কথাই শুনে যায়, সে তাদেরকে কিছুই বলে না। এরপর সে সোজা ভানভারের সাথে দেখা করতে যায়।
সে ভানওয়ারকে ঝামেলা করতে বারণ করে, কিন্তু ভানওয়ার বলে ঝামেলা সে নয়, পুষ্পা করছে, আর তার যদি তাকে পছন্দ না হয় তাহলে ট্রান্সফার করিয়ে দিক। সিডাপ্পা তখন বলে এটা যে সম্ভব নয় সে তো তা ভালো করেই জানে। সে আরো বলে সে পুষ্পাকে বলবে তাকে 100 কোটি টাকা দিতে, আর সেদিন তো তারা দুজনই সেখানে ছিল। তখনই ভানওয়ার কুরুপ্পাকে বাইরে যেতে বললে সে চলে যায়, আর সবাই চলে যাওয়ার পর সে সিডাপ্পাকে তার কাপড় খুলতে বলে। সিডাপ্পা বলে সে কি পাগল হয়ে গেছে? তখন ভানওয়ার বলে সেদিন শুধু সে আর পুষ্পা সেখানে ছিল, কিন্তু পুষ্পা তার জামা কাপড় খুলিয়েছে। লাখ টাকা দিয়ে একজন ভালো পতিতা পাওয়া যায়, আর সে একজন অফিসার হয়ে তার ইউনিফর্মের দাম মাত্র 10 কোটি টাকা। তখনই সিডাপ্পা তার কাপড় খুলে বলে সেও তার পাঞ্জাবি খুলে ফেলেছে, তাই এতে কোনোই তফাৎ নেই। তো এরপরই সে তাকে তাদের মধ্যে সমস্যার সমাধান করার জন্য বলে, আর সে এটাও বলে যে সে পুষ্পাকে বোঝাবে তাকে সরি বলার জন্য। যে কথা শুনে ভানওয়ার খুশি হয়ে যায়। সে সিডাপ্পাকে বলে পুষ্পা তার কথা কেন শুনবে? তখন সিডাপ্পা বলে পুষ্পার একজন সাধারণ শ্রমিক থেকে সিন্ডিকেট লিডার হওয়াতে তার অবদান আছে, আর সে তার জন্য জীবনও দিয়ে দিতে রাজি আছে। যে কথা শুনে ভানওয়ার তো অনেক খুশি হয় এবং বলে পুষ্পা দ্য রুল, সিন্ডিকেট লিডার, তার কাছে ক্ষমা চাইবে, এর থেকে ভালো আর কি হতে পারে? তাই সে সিডাপ্পাকে বলে তার টাকার দরকার নেই, পুষ্পা সিন্ডিকেট মেম্বারদের সামনে তাকে সরি বললেই হবে। আর এই জন্য সে সিডাপ্পাকে একটা বড় পার্টি রাখতে বলে যেখানে পুষ্পা তার কাছে ক্ষমা চাইবে, আর এটা ভেবেই তো সে অনেক খুশি হয়ে যায়। যথারীতি পার্টিও রাখা হয় যেখানে সকল সিন্ডিকেট মেম্বাররা আসে, আর ভানওয়ার তো বেশ সেজেগুজে আসে। তার কাছে মনে হচ্ছিল সে যেন তার প্রেমিকার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য অপেক্ষা করছে, আর এই অনুভূতি নিয়ে সে আর অপেক্ষা করতে পারছিল না। তো সে সিডাপ্পাকে জিজ্ঞেস করে যে পুষ্পা কি এসেছে? সিডাপ্পা জানায় এখনো আসেনি, কিন্তু খুব শীঘ্রই আসবে। ওদিকে পুষ্পাকে তার একজন লোক বলে সবাই তো তার জন্য অপেক্ষা করছে, এখন সে কি যাবে না? সিন্ডিকেটের সবার সিডাপ্পার সাথে ভালো সম্পর্ক, আর এখন যদি সে ভানওয়ারের জন্য সেখানে না যায় তাহলে সিন্ডিকেট মেম্বাররা তাদের বিরুদ্ধে চলে যাবে, আর তারা যেই সিদ্ধান্ত নিবে তাদেরকে তাই মেনে নিতে হবে। যে কথা শুনে পুষ্পা শ্রীবাল্লিকে জিজ্ঞেস করে তার কি করা উচিত। তখন শ্রীবাল্লি বলে তার সিন্ডিকেটের কথা ভেবেই কাজ করা উচিত, কারণ সে যদি সিন্ডিকেটের লিডারের পদ থেকে সরে যায় তাহলে তাকে কাঠ পাচারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তাছাড়াও শ্রীবাল্লি তাকে তাই করতে বলে যা সে ভালো মনে করে। এরপরই পুষ্পা শ্রীবাল্লি এবং কুট্টানকে নিয়ে পার্টিতে চলে আসে, যাকে দেখে ভানওয়ার তো খুশি হয়ে যায়। সবার ধারণা ছিল পুষ্পা তাকে সরি বলবে না। সিডাপ্পা তখন পুষ্পাকে ভানওয়ারের সামনে বসায় এবং তাকে সরি বলতে বলে, কারণ একটা সরি বলাতে কিছুই হবে না, আর তার সিন্ডিকেটের লিডারের পদটাও থাকবে, যে জন্য পুষ্পাকে দিয়ে রীতিমতো জোর করে সরি বলানো হয়। আর ভানওয়ার একটা টেপ রেকর্ডারে পুষ্পার সরি বলাটাও রেকর্ড করে নেয়, আর এখন তো সে বারবার এটা শুনতে থাকে আর খুশিতে আত্মহারা হয়ে পড়ে। তবে পুষ্পা যে এত সহজে সরি বলবে তা তো কেউই ভাবেনি। আর পুষ্পার এই সরি বলাতে বিশেষ করে মঙ্গল শ্রীনু এবং তার স্ত্রী দীক্ষার ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা ভেবেছিল পুষ্পার সরি না বলাকে কেন্দ্র করে তারা সবার মাঝে সমস্যা সৃষ্টি করবে, কিন্তু তাদের সেই আশা আর পূরণ হলো না। তো ভানওয়ার কুরুপ্পাকে বলে পুষ্পা তাকে সরি বলেছে। তখনই কুরুপ্পা বলে পুষ্পা তাকে সরি বলেনি, তাকে সরি বলানো হয়েছে। ভানওয়ার তখন বলে যাই হোক, একবার তো বলেছে। এদিকে পুষ্পা রেগে বিরক্ত হয়ে বাড়ি ফেরার সময় শ্রীবাল্লিকে জিজ্ঞেস করে সে কি ঠিক করেছে। তখন শ্রীবাল্লি বলে সিন্ডিকেটের জন্য সে ভালো করেছে। পুষ্পা তখন তার গাড়ির ড্রাইভার কুট্টানকে বলে সে কি ভেবেছিল সে সরি বলবে না? সে কি সরি বলে ঠিক করেছে? কুট্টান বলে ঠিক বেঠিক সে জানে না, কিন্তু সে যে সরি বলবে সে তো তা ভাবেইনি। পুষ্পা তখন বলে সে সিন্ডিকেটের জন্য চুপ হয়ে আছে বলে এই না যে সে হার মেনে নিয়েছে, সে এমনটা কখনোই করবে না, সে কখনো ছোট হবে না। এই বলে সে এবার শ্রীবাল্লি আর কুট্টানকে রেখে গাড়ি নিয়ে আবারও পার্টিতে যায়, যেখানে সে গাড়িতে বসে থাকা ভানওয়ারকে তার গাড়ি দিয়ে ধাক্কা দিয়েই সুইমিং পুলে ফেলে দেয় এবং সেখানেই